রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের মহাসচিব ও সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন তিনি। সচিবালয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির সদস্যসহ নীতি নির্ধারণী বিশেষ সভা শেষে এ তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে নির্বাচন কমিশনে মির্জা ফখরুল ইসলামের পক্ষে মনোনয়নপত্র জমা দেয় বিএনপির প্রতিনিধি দল। এ সময় বিএনপির নেতারা জানান, মির্জা ফখরুলকেই রাষ্ট্রপতি হিসেবে পেতে যাচ্ছে দেশ। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ঘোষণা হলো রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থীর নাম। দেশের 23তম রাষ্ট্রপতি হওয়ার পথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন কমিশনে দলীয় প্রার্থীর মনোনয়ন জমার শেষ দিনে প্রার্থী চূড়ান্ত করতে সচিবালয়ে বিশেষ বৈঠক ডাকেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। স্থায়ী কমিটির সদস্যসহ নীতি নির্ধারণী এই সভায় রাষ্ট্রপতি পদে দলের মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রীর দায়িত্ব পালন করা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত করা হয়। দলের রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম আমরা ঘোষণা করলাম। সাংবিধানিক কি প্রক্রিয়াগুলো আছে সেগুলো পর্যালোচনা করে আপনাদেরকে পরবর্তীতে জানাবো। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের মহাসচিব ও সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বলেও জানান রিজভী। মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য এই দুইটা থেকে ইতিমধ্যেই তিনি পদত্যাগ করেছেন এবং দলের প্রার্থী হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে নির্বাচন কমিশনে রাষ্ট্রপতি পদে বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলামের মনোনয়নপত্র জমা দেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। ইসিতে এ সময় আরও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি এবং সংসদে সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। রাষ্ট্রপতি নির্বাচন কোনো নিয়ম রক্ষার আয়োজন নয় বলে মন্তব্য করেন বিএনপির জ্যেষ্ঠ নেতা গয়েশ্বর। আর চিফ হুইপ জানান, গণতন্ত্রের সৌন্দর্যের জন্য রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়েছে বিরোধী দল। এটা কোনো মতে নিয়ম রক্ষার নির্বাচন না, এটা সংবিধান এবং আরপিইউ সমন্বয়ে যেটা হওয়া উচিত সেটাই হচ্ছে। 11 দলীয় জোট থেকে আরেকজন সদস্য হয়েছেন কর্নেল অলি আহমদ সাহেব, তারাও মনোনয়নপত্র জমা দিয়ে গেছেন। আমরা সেদিন ভোট করব। এটা গণতন্ত্রের বিউটি হলো আমরা কন্টেস্ট করেছি, নির্বাচিত হয়েছি, নির্বাচন করেছি। রাষ্ট্রপতি বেছে নিতে আগামী 20 আগস্ট জাতীয় সংসদে ভোট দেবেন সংসদ সদস্যরা। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। 2034 সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে উন্নীত করতে মার্কিন বিনিয়োগ অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে একথা জানিয়েছেন যুক্তরাষ্ট্র বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট অতুল কাশ্যপ। এদিকে বিনিয়োগ ইস্যুতে মার্কিন উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক ফলপ্রসূ হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। নির্বাচন পরবর্তীতে ইশতেহার অনুযায়ী ধসে পড়া অর্থনীতি পুনর্গঠনে নানামুখী উদ্যোগ নিয়ে কাজ করছে বর্তমান সরকার। দেশে বিনিয়োগ বাড়াতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ জানতে বৃহস্পতিবার সকালে সচিবালয়ে আসেন যুক্তরাষ্ট্র বাংলাদেশ বিজনেস কাউন্সিল USBBCর 50 জন প্রতিনিধি। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের একটি অংশের সঙ্গে বিনিয়োগ ইস্যুতে জরুরি বৈঠক করেন। বৈঠক শেষে ব্রিফিংয়ে USBBC প্রেসিডেন্ট জানান, প্রধানমন্ত্রীর কাছ থেকে অর্থনীতি পুনরুদ্ধারে নেওয়া উদ্যোগ সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছেন। 2034 সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে উন্নীত করতে অতীতের মতো মার্কিন বেসরকারি বিনিয়োগ অব্যাহত থাকবে বলেও জানান তিনি। In the vision of the Honorable Prime Minister of Bangladesh being a $1 trillion economy by 2034, we believe that the private sector can be an important catalyst, bringing in investment and technology and know-how to advance the prosperity and happiness of the Bangladeshi people. এদিকে বৈঠক ফলপ্রসূ হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন জানান, বিনিয়োগ বৃদ্ধি ও বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও শক্তিশালী ও স্থিতিশীল করার বিষয়েও আলোচনা হয়েছে। অত্যন্ত ফলপ্রসূ এবং কার্যকরী আলোচনা হয়েছে এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশের ভবিষ্যৎ যে স্বনির্ভর সমৃদ্ধ দেশ আমরা করতে যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আজকে অত্যন্ত ফলপ্রসূ আলোচনার মাধ্যমে আমরা সেদিকে ধাবিত। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এক্সিলারেট এনার্জি, মেটলাইফ, উবার, মেটা, শেভরন সহ 25টি মার্কিন প্রতিষ্ঠানের 50 জন শীর্ষ কর্তা ব্যক্তি উপস্থিত ছিলেন বলেও জানান মাহাদি আমিন। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে না হলেও দলের একক সমর্থিত প্রার্থীর পক্ষে নেতাকর্মীদের কাজ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে রাজশাহী বিভাগের বিএনপি নেতৃবৃন্দের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিটি ইউনিটকে এমন নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সভা শেষে গণমাধ্যমে এ তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি আরও জানান, সংকট নিরসনে 40,000 কোটি টাকা বেশি দিয়ে জ্বালানি কেনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেছেন দেশকে আমাদেরকে দিতে হবে, আমরা কি পেলাম না পেলেন বিষয় না, কিন্তু আমাদের প্রত্যেকের ত্যাগ, যেমন ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, অনেক নিপীড়ন জুলুম অত্যাচার সহ্য করেছি, এখন দেশকে গঠন এবং পুনর্গঠনের জন্য আমাদেরকে কাজ করতে হবে। স্থানীয় সরকার নির্বাচন হলে জেলা সেখানে মনিটরিং করবে, সেখানে যাতে একজন করে ক্যান্ডিডেট থাকে এবং সেই ক্যান্ডিডেটকে সবাই সমর্থন করতে হবে, সবাইকে তার জন্য কাজ করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ইতিবাচক ঢাকা, তবে তা নির্ভর করছে অভ্যন্তরীণ ব্যস্ততার মাঝে প্রধানমন্ত্রীর সময় ও দুই দেশের আলোচনার অগ্রগতির ওপর। মন্ত্রণালয়ে সাংবাদিকদের কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। তিনি আরও বলেন, ঢাকা দিল্লি দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের যে সুযোগ তৈরি হয়েছে, ভারতের উচিত তা কাজে লাগানো। গত 10 আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। এর পরদিনই তিনি দিল্লিতে বৈঠক করেন নিজ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। ঢাকা দিল্লির কূটনৈতিক তৎপরতায় নতুন করে আবারও আলোচনায় আসে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সামনে এখন অভ্যন্তরীণ, সাংবিধানিক ও রাষ্ট্রীয় নানা ব্যস্ততা রয়েছে। ভারতে ব্রিক্স সম্মেলনের 1 মাসেরও বেশি সময় হাতে থাকায় সেখানে প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না ঢাকা। সাংবিধানিক অনেক কাজ কিন্তু সামনে আছে, তো সেই জায়গাটা থেকে সরকার ও ব্যস্ত আছে, মাননীয় প্রধানমন্ত্রী ব্যস্ত আছেন, তার মধ্যেই যদি সব কিছু মেলে অবশ্যই ভারত সফর হবে, জাপান সফর হবে, সব সফরই হবে। সকল দেশ সফরের ক্ষেত্রেই আমরা বাংলাদেশ সরকার পজিটিভ আছে, কিন্তু এটা নির্ভর করবে মাননীয় প্রধানমন্ত্রীর সময়ের উপরে এবং দুই দেশের আলোচনার কতটুকু আগাচ্ছে সেটার উপরে। সাম্প্রতিক টানাপোড়েন কাটিয়ে সম্পর্ককে স্বাভাবিক ও কার্যকর পর্যায়ে ফেরাতে রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজনীয়তার কথাও বলছে সরকার। শামা ওবায়দ বলেন, ঢাকা দিল্লির সম্পর্ক উন্নয়নে একটি নতুন সুযোগ তৈরি হয়েছে, আর এই সুযোগকে কূটনৈতিক বাস্তবতায় রূপ দিতে ভারতের প্রতি আহ্বান জানান তিনি। যখন দুই দেশের প্রধান কথা বলেন, দ্বিপাক্ষিক আলোচনা হয়, তখন অনেক সমস্যা সমাধানেরই সুযোগ থাকে। সেই সুযোগটা তো আছেই, রয়ে গেছে, এবং ভারতের দিক থেকেও উচিত হবে সেই সুযোগের সদ্ব্যবহার করা। একজন সাজাপ্রাপ্ত আসামি যখন ভারতের মাটিতে বসে কথা বলে, সেটা বাংলাদেশের জনগণ সেটা ভালোভাবে নিবে না, নেয় না। প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের সম্ভাবনার কথাও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এসএসসিতে শতভাগ ফেল করা বেশিরভাগ প্রতিষ্ঠানেরই পরীক্ষার্থীর সংখ্যা 15 জনের কম। এসব প্রতিষ্ঠানে পড়াশোনার তেমন কোনো পরিবেশও নেই। কিভাবে এই প্রতিষ্ঠান অনুমোদন পেল, সেই প্রশ্ন তুলেছেন শিক্ষা গবেষকরা। বোর্ড বলছে 312টি প্রতিষ্ঠানকে দেওয়া হচ্ছে শোকজ। নূরে আলমের রিপোর্ট। ময়মনসিংহের ফুলবাড়িয়ার শহীদ স্মৃতি গার্লস হাই স্কুল থেকে এবছর 5 জন এসএসসি পরীক্ষা দিয়েছে, যাদের সবাই ফেল করেছে। স্কুলে শিক্ষক আছেন 7 জন। শিক্ষকরা বলছেন, নানা সংকটের কারণে প্রতিষ্ঠানটির ফলাফল এমন খারাপ হয়েছে। খারাপ করার কারণ হলো আমাদের যে গণিতের টিচার উনি নাই, দীর্ঘদিন তো যে বেতন পায় না, এই জন্য আসে না। হঠাৎ করে এই বছর বিল বেতন না পাওয়ার কারণে এই প্রতিষ্ঠানটি এই শূন্যপথে চলে গেছে। গাজীপুরের মেদুয়া সিনিয়র আলিম মাদ্রাসা থেকে এবার 18 জন পরীক্ষা দিয়ে একজনও পাশ করেনি। শিক্ষক আছেন 18 জন। তারা সন্তানদের প্রতি খুব একটা সচেতন না পড়াশোনার দিকে। তারা চিন্তা করে যে পড়াশোনা করে কি হবে। ক্লাস 7 থেকে যেসব মেয়েরা পড়ে তাদের বিয়ে দিয়ে দেয়। দেখা যায় যে ক্লাস করতেছে, তাকে ডেকে নিয়ে যাচ্ছে গার্ডিয়ান, হঠাৎ খবর পাইলাম যে বিয়ে হয়ে গেছে। একই চিত্র শতভাগ ফেল করা বেশিরভাগ প্রতিষ্ঠানের। এগুলো থেকে 15 জনের কম শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। শতাধিক প্রতিষ্ঠান থেকে মাত্র 5 থেকে 7 জন পরীক্ষার্থী অংশ নেয়। আবার কয়েকটিতে পরীক্ষার্থী ছিল মাত্র 1 জন। শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের মধ্যে 72% মাদ্রাসা। এসব প্রতিষ্ঠানকে শোকজ করেছে শিক্ষা বোর্ড। ধাপে ধাপে তাদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। তাদের কোনো অবহেলা বা তাদের কোনো সমস্যা আছে, তাদের নিজেদের কোনো হেয়ালিপনার জন্য এরকমটি হয়েছে, তাহলে অবশ্যই তাদেরকে আমাদের আইনের আওতায় আনতেই হবে।
শিক্ষা গবেষকরা বলছেন এসব শিক্ষা প্রতিষ্ঠানের প্রাসঙ্গিকতা আছে কিনা সেটি খতিয়ে দেখতে হবে। পুরো উপজেলার মধ্যে মাত্র একজন শিক্ষা অফিসার থাকে, তার সাথে একজন বা দুইজন সহকারী শিক্ষা অফিসার থাকে। ওনাদের দিয়ে পুরো জায়গাটাকে ম্যানেজ করা সম্ভব না। তাছাড়া ওনারা অন্য আরও অনেক কাজে ব্যস্ত থাকেন। এছাড়াও যে কথাটা হলো যে ধরেন ডিস্টেন্স মনিটরিংয়ের যে ব্যবস্থাটা, এটাও করতে পারেন আপনি। এবার এত শিক্ষার্থী কেন ফেল করলো সেই কারণও অনুসন্ধানের পরামর্শ গবেষকদের। বিগত সময়ে নিয়ম নীতির তোয়াক্কা না করে অনেক শিক্ষা প্রতিষ্ঠানেরই অনুমোদন দেয়া হয়, যেগুলোতে শিক্ষার মান তো দূরের কথা, পরিবেশই নেই। সংশ্লিষ্টরা বলছেন এসব প্রতিষ্ঠানগুলোকে চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। নূরে আলম, সময় সংবাদ, ঢাকা। ঘড়ির কাঁটায় ৯টা বাজার আগেই স্কুলে হাজির শিক্ষক শিক্ষার্থী। হাজিরা খাতায় স্বাক্ষর করে প্রতিদিনই বাধ্যতামূলকভাবে ছবি তুলে পাঠাতে হয় হোয়াটসঅ্যাপ মনিটরিং গ্রুপে, যা সরাসরি নিয়ন্ত্রণ করছেন উপজেলা ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা। যথাসময়ে অনুপস্থিত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থাও নিচ্ছে অধিদপ্তর। মাদারীপুর থেকে শুরু হওয়া হোয়াটসঅ্যাপ মনিটরিং গ্রুপটি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে চালু হয়েছে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে। অন্তর্ভুক্ত করা হয়েছে মন্ত্রণালয়ের ১৮০ দিনের কর্মসূচিতেও। বিস্তারিত জানাচ্ছেন সঞ্জয় কর্মকার অভিজিৎ, ছবি তুলেছেন শাহাদাত আকন। সকাল ৯টার আগেই দল বেঁধে বিদ্যালয়ে আসছে শিক্ষার্থীরা, একই সঙ্গে কর্মস্থলে ছুটে আসছেন শিক্ষকরাও। এসেই হাজিরা খাতায় স্বাক্ষর দিচ্ছেন তারা। পরে শুরু হয় শ্রেণীতে পাঠদান। এই দৃশ্য মাদারীপুর শহরের পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। একই চিত্র সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের নাসির উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়েরও। বিদ্যালয়ে আসার পর খাতায় স্বাক্ষর দিয়ে পাঠানো হয় হোয়াটসঅ্যাপ মনিটরিং গ্রুপে। কে কখন আসছে নির্ধারিত সময় উল্লেখ থাকছে এই হাজিরা খাতায়। পরে তা মনিটরিং করছেন শিক্ষা কর্মকর্তারা। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন শিক্ষক ও অভিভাবকরা। অন্তত 1 ঘন্টা আধা ঘন্টা আগেই স্যার ম্যাডামরা সবাই উপস্থিত থাকে। আগে স্কুলে আসলে তালা থাকতো, বাচ্চারা বৃষ্টিতে অনেক সময় ভেজতো, এখন আর ওইটা হয় না। এখন ম্যাডামরা ঠিক টাইমে আসে। হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু হওয়ার পরে আমাদের স্কুল আগের চেয়ে ভালোভাবে চলতেছে। 80% ছিল, এখন সেখানে 92-98% ইনশাল্লাহ হয়ে গেছে। প্রধান শিক্ষকরা বলছেন হোয়াটসঅ্যাপ মনিটর গ্রুপ চালু হওয়ায় যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত হচ্ছেন শিক্ষকরা। এতে শিক্ষকের দায়িত্ব বাড়ছে শিক্ষার গুণগত মানও। মাদারীপুরে 100% নিশ্চিত হয়েছে যে শিক্ষকরা 9টার পূর্বে স্কুলে আসেন। কেউ যদি ব্যক্তিগতভাবে আপনার ব্যর্থ হয় ওই যথাসময় আসার, তবে তার দায় দায়িত্ব তার। এই পদ্ধতিতে 9টার আগেই শিক্ষকদের হাজিরা প্রায় 100% নিশ্চিত করতে পেরেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। আর শিক্ষার্থীদের উপস্থিতি গড়ে 92% হয়েছে। নজরে এলে সারা দেশেই এই পদ্ধতি চালুর নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিষয়টিতে খুশি উদ্যোক্তারা। আমাদের শিক্ষকদের বর্তমানে উপস্থিতি 99% উন্নীত হয়েছে, আমাদের ছাত্র উপস্থিতি 92% উন্নীত হয়েছে এবং সকল 9টায় একযোগে জেলার 720টি স্কুলে শ্রেণী কার্যক্রম শুরু হচ্ছে। মাদারীপুর জেলায় 720টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের সংখ্যা 3962 জন, আর 1,02,665 জন শিক্ষার্থী রয়েছে। ঘড়ির কাঁটায় নীরব বিপ্লব, এই স্লোগানে চালু হওয়া হোয়াটসঅ্যাপ মনিটর গ্রুপে ভুল তথ্য দেওয়ার অভিযোগে অর্ধশত শিক্ষককে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। বিভাগীয় মামলা করা হয়েছে 2 জনের বিরুদ্ধে। এটি 100% চালুর লক্ষ্যে আরও কঠোর অবস্থানে যাওয়ার কথা বলছে জেলা শিক্ষা অফিস। সঞ্জয় কর্মকার অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। এবার সরকারের 180 দিনের বিশেষ প্রতিবেদন। দায়িত্ব নেওয়ার 180 দিনের মধ্যে ক্রীড়াঙ্গনে আমূল পরিবর্তন এনেছে বর্তমান সরকার। দেশের ইতিহাসে প্রথমবারের মতো খেলোয়াড়দের জন্য ভাতার সঙ্গে চালু করা হয়েছে ক্রীড়া কার্ড। খেলোয়াড় তৈরিতে 10 থেকে 14 বছর বয়সী ক্রীড়াবিদদের জন্য আয়োজন করা হয়েছে নতুন কুড়ি স্পোর্টস। এছাড়া বিশেষ চাহিদা সম্পন্ন অ্যাথলিটদের জন্য আয়োজিত হতে যাচ্ছে নতুন কুড়ি প্যারা স্পোর্টস। বিগত 6 মাসে ক্রীড়াঙ্গনে বর্তমান সরকারের কার্যক্রম নিয়ে ফাহিম ইসলামের রিপোর্ট। নবনিযুক্ত প্রতিমন্ত্রী সরকার গঠনের আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচনী ইশতেহারের অন্যতম অঙ্গীকার ছিল ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। সরকার গঠনের পর সেই লক্ষ্যেই কাজ শুরু করেন বর্তমান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
ক্রিকেট ফুটবল ছাড়া দেশের অন্যান্য ডিসিপ্লিনের খেলোয়াড়রা হরহামেশাই ভোগেন আর্থিক অনিশ্চয়তায়, যার কারণে ভবিষ্যতের কথা চিন্তা করে অনেক সম্ভাবনাময় অ্যাথলিট তরুণ বয়সেই খেলা ছেড়ে জীবিকা নির্বাহের জন্য বেছে নেন অন্য পেশা। পিছিয়ে থাকা ফেডারেশনগুলোর অ্যাথলিটদের আর্থিক নিশ্চয়তার জন্য দেশের ইতিহাসে প্রথম ক্রীড়া ভাতার সঙ্গে ক্রীড়া কার্ড চালু করে বর্তমান সরকার। এই পরিকল্পনার আওতায় বিভিন্ন ডিসিপ্লিনের 300 অ্যাথলিট যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছ থেকে মাসিক 1 লাখ টাকা করে বেতন পাচ্ছেন। ভবিষ্যতে আরও 200 ক্রীড়াবিদকে ক্রীড়া ভাতার আওতায় আনার পরিকল্পনা আছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। প্রতি মাসে আমাদের যে ক্রীড়া ভাতা প্রদান করে আমরা চেষ্টা করছি যে খেলোয়াড়দের পেশাগত স্বীকৃতি বা পেশাদারিত্বর জায়গাটি নিশ্চিত করতে। খেলোয়াড়দের শুধু স্বাবলম্বী নয়, খেলোয়াড় তৈরিতেও বিভিন্ন উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। প্রথমবারের মতো আয়োজিত হয়েছে নতুন কুড়ি স্পোর্টস। সারা দেশ থেকে এই ক্রীড়াযজ্ঞে অংশ নিয়েছে 1,70,000-এরও বেশি ক্ষুদে ক্রীড়াবিদ। নতুন কুড়ি স্পোর্টস থেকে উঠে আসা সেরা ক্রীড়াবিদদের নিয়েও দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের। দেশের স্পোর্টসের পাইপলাইন সমৃদ্ধ করার পাশাপাশি এই ক্রীড়াবিদদের হাত ধরেই অলিম্পিকের পদকখরা মিটবে বলে প্রত্যাশা যুব ক্রীড়া প্রতিমন্ত্রীর। এই নতুন কুড়ি স্পোর্টসের মাধ্যমে আমরা পাইপলাইনে আমরা খেলোয়াড় তৈরি কার্যক্রম শুরু করেছি। সাব গেমস কিংবা আমাদের এশিয়ান গেমস কিংবা অলিম্পিকের মতো সর্বোচ্চ আসরে আমরা যাতে এই খেলোয়াড়দেরকে যাতে আগামী 5 বছর 7 বছর পরে কিংবা 10 বছর পরে যাতে তাদের খেলার সেই সুযোগটি আমরা তৈরি করে দিতে পারি। নতুন কুড়ির মাধ্যমে জাতীয় পর্যায়ে খেলতে পেরে আরও বেশি অনুপ্রাণিত হয়েছেন ক্ষুদে ক্রীড়াবিদরা। ক্রীড়া ভাতা পেয়ে আর্থিকভাবে সচ্ছল হওয়ায় খেলায় আরও মনোযোগী হচ্ছেন অ্যাথলিটরা। প্রত্যেকটা খেলোয়াড়ের ভিতরেই একটা স্প্রিয়া থাকে যে আমাকে পারতে হবে, আমাকে এই ক্রীড়া ভাতাটা ধরে রাখতে হবে। প্রধানমন্ত্রী যে আমাদের ক্রীড়া ভাতা আওতায় এনেছে, আমরা অনেক উৎসাহিত হয়েছি। আগে যারা চিনতো না যে আমরা খেলতাম, সেরকম করে চিনতো না, এখন আমাদেরকে চিনতেছে। আমি চাই নতুন কুড়িটা হোক, এর মাধ্যমে আরও অনেক অনেক প্লেয়ার উঠে আসুক। 12 থেকে 14 বছর বয়সীদের কোনো গেম নাই, তাদের জন্য একটা বড় একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে সরকার এবং ক্রীড়া প্রতিমন্ত্রী। এছাড়া বিশেষ চাহিদা সম্পন্ন অ্যাথলিটদের নিয়ে পরিকল্পনা করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। প্রথমবারের মতো দেশে অনুষ্ঠিত হবে নতুন কুড়ি প্যারা স্পোর্টস। ক্রীড়াকে পেশা হিসাবে গড়ে তুলতে ক্রীড়া কার্ডের পাশাপাশি খেলোয়াড়দের স্বাবলম্বী করতে ভাতা প্রদান করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এছাড়া সারা দেশে একযোগে চালু হয়েছে নতুন কুড়ি স্পোর্টস, যেখান থেকে তৈরি হবে বাংলাদেশের আগামীর তারকারা। জাতীয় স্টেডিয়াম থেকে ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। গ্যাস সংকটের কারণে ভয়াবহ বিপর্যয়ের মুখে নরসিংদীর শিল্প কারখানা। জ্বালানির অভাবে উৎপাদন নেমে এসেছে তলানিতে। বন্ধ হয়ে গেছে জেলার অনেক কারখানা। ক্ষতির মুখে উদ্যোক্তারা। চাকরি হারানোর শঙ্কায় দিন কাটাচ্ছেন হাজার হাজার শ্রমিক। মোহাম্মদ ইমরান হোসেনের ছবি ও আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্য নিয়ে রিপোর্ট। দেশের বস্ত্র চাহিদার একটি বড় অংশের যোগান দেয় নরসিংদীর শিল্প কারখানাগুলো। তবে দীর্ঘদিন চলমান গ্যাস সংকটের কারণে জেলার টেক্সটাইল, ডাইং, স্প্রিং মিল সহ গ্যাস নির্ভর পোশাক শিল্পে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। মেশিন বন্ধ, তাই আগের মতো নেই শ্রমিকদের স্বাভাবিক কর্মচাঞ্চল্য। জেলার বিভিন্ন শিল্প কারখানায় এখন এমন অবস্থা। কারখানার মালিকরা জানান, গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকায় সার্বক্ষণিক দামি যন্ত্রপাতি বসিয়ে রাখতে হচ্ছে। অনেক প্রতিষ্ঠানে উৎপাদন প্রায় শূন্যের কোঠায় নেমে আসায় বাধ্য হয়ে সাময়িকভাবে জেলার প্রায় 300 কারখানা বন্ধ রেখেছেন শিল্প মালিকরা। এতে মোটা অঙ্কের লোকসানে পড়েছেন এই খাতের উদ্যোক্তারা। প্রভাব পড়েছে সাধারণ শ্রমিকদের আয়ের উপরও। মাঝে মাঝে ঘন্টা আসে, আসলে তো মনে চালু করতে করতে আবার জায়গা। গ্যাসের কারণে একবার বন্ধ বললেই চলে। 12 ঘন্টার মধ্যে শুধু 4 ঘন্টা চলতেছে। যাতায়াত যে ভাড়া করে নিয়ে আসি, এই ভাড়া আমরা উঠাতে পারি না। তা আমরা কি করে চলবো? কারণ আমাদের তো ফ্যামিলি আছে। কোম্পানি না বাঁচলে কি আঙ্গরে রাখবে? কোম্পানি বাঁচলে না আমরা বাঁচবো। পার ডে আমাদের ক্ষতি 1.5-2 লাখ টাকা ক্ষতি আমাদের। গ্যাস নির্ভর শিল্প কারখানা চালু রাখতে 15 PSI গ্যাসের চাপ থাকা প্রয়োজন হলেও পাওয়া যাচ্ছে 0 থেকে 3 PSI, যা দিয়ে কারখানার মেশিন চালানো সম্ভব নয়। এ অবস্থায় সংকট দীর্ঘায়িত হলে জাতীয় অর্থনীতি ও রফতানি আয়ে বড় ধরনের বিপর্যয় ঘটবে বলে মনে করছেন ব্যবসায়ী নেতারা। আশা যদি পাই তাহলে আমাদের ইন্ডাস্ট্রি চলার কোনো সমস্যা নাই। তাই আমরা এখন একদম জিরোতে আছি। লক্ষ লক্ষ শ্রমিক বাইরে তো সব অকেজু হয়ে যাচ্ছে, তারা তাদের কাজ নাই।
এই জন্য সব বেকারত্ব বেড়ে গেছে। এইরকম যদি চলতে থাকে তাহলে হয়তো আগামী সপ্তাহখানেকের মধ্যে দেশে একটি বড় অসন্তোষ এবং একটা গোলযোগ দেখা দিতে পারে। কারণ এই 1 কোটি শ্রমিক যারা রয়েছে তাদেরকে তাদের অন্যের ব্যবস্থা কিভাবে হবে, এই বিষয়টি বিবেচনায় রেখে এক ধরনের সুনির্দিষ্ট পরিকল্পনা আমাদের যারা শিল্প প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছে সবাইকে জানানো দরকার। তিতাস বলছে, চাহিদার তুলনায় চাপ কম পাওয়ায় এই সংকট তৈরি হয়েছে। তবে কবে নাগাদ সমাধান হবে তা জানাতে পারেনি কর্তৃপক্ষ। সরবরাহ ঘাটতির কারণে আমরা 20 PSIG প্রেশার মেনটেন করতেছি, এতে কিছু শিল্প কারখানা পাচ্ছে না আর কি। ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে শীঘ্রই। জেলায় শিল্প কারখানায় 365টি সংযোগ, আবাসিক খাতে 27,000 গ্রাহক আর 19টি CNG পাম্পের গ্যাসের সংযোগ রয়েছে। সময় সংবাদ, নরসিংদী। দিনাজপুরে বড় মৌসুমের শেষ হাটে ধানের আমদানি কিছুটা কম হলেও বেচাকেনা জমজমাট। বিস্তারিত জানাতে সদর উপজেলার গোপালগঞ্জ হাটে আছেন রিপোর্টার গোলাম নবী দুলাল। সরাসরি যাচ্ছি তার কাছে। দুলাল, ভোর থেকেই এই গোপালগঞ্জ হাটে ধান কেনা বেচা কিন্তু জমজমাট, তবে আমদানি কিছুটা কম হলেও গত হাটের চেয়ে কিন্তু আজকে কিছুটা দাম কম বলে কৃষকরা জানিয়েছেন। বিশেষ করে চিকন যে ধানটি বগুড়া, কাটারি এবং জিরা কাটারি, সেটা কিন্তু আপনার প্রতি মনে 50 থেকে 100 টাকা আজকে কম। অভিযোগ রয়েছে যে ক্রেতার সংখ্যা কম হওয়ার কারণে আজকে দামটা কিছুটা কমে বিক্রি হচ্ছে। তারপরও যেহেতু বড় মৌসুম প্রায় শেষের দিকে, কৃষকদের হাতে তেমন ধান নেই, বিশেষ করে প্রান্তিক যারা কৃষক তাদের হাতে কিন্তু ধান নেই। এই ধানগুলো আসতেছে কিন্তু বড় বড় কৃষক এবং কিছু ব্যবসায়ী তারা লাভের আশায় কিন্তু মজুত করেছিলেন ধান, সেটাই আসছে। আপনারা জানেন যে বড় মৌসুম প্রায় শেষ, এরপরেই শুরু হবে আমনের যে মৌসুম। তো কৃষকদের কাছ থেকে যেটা বারবারই যে অভিযোগ পাওয়া যাচ্ছে, তারা বলছেন যে প্রথম অবস্থায় ধান তারা বিক্রি করেছেন এবং এই বিক্রি করে তারা কিন্তু বিশেষ করে সার, কীটনাশক, বীজ এবং এই যে তাদের যে মহাজন ছিল বা বাকি ছিল সেগুলো তারা পরিশোধ করেছেন। তাদের যে উৎপাদন, যে ধান যেটা উৎপাদন করেন সেটা উৎপাদন খরচ তাদের উঠে না এই ধান বিক্রি করে। তারা বারবারই বলেন যে ধানের যে দাম, বিশেষ করে কৃষি উপকরণের কারণে এটা কিন্তু আপনার তারা সেটা পান না। এবার কিন্তু কৃষি বিভাগ যেটা বলছেন যে দিনাজপুরে এবার বোরো ধান 1,76,000 হেক্টর জমিতে কিন্তু এবার আবাদ হয়েছে এবং উৎপাদনের যেটা লক্ষ্যমাত্রা তারা বলেছেন চাল আকারে প্রায় 6,35,000 মেট্রিক টন। তারপরেও কিন্তু দিনাজপুরে আমরা দেখছি যে ধান এবং চালের দামের যে উঠানামা সেটা কিন্তু আপনার প্রায় আমরা লক্ষ্য করি। এখানে যে অভিযোগটা রয়েছে যে প্রথম অবস্থায় কিন্তু যারা মধ্যস্বত্বভোগী এবং বড় বড় ধান ব্যবসায়ী তারা কিন্তু কৃষকের কাছ থেকে সরাসরি তারা ধানটি তারা ক্রয় করে তারা মজুত করেন। এই মজুত করার কারণে কিন্তু আপনার একটু সিন্ডিকেট সৃষ্টি হয়েছে এবং এর কারণে ধান এবং চাল টোটালটাই নিয়ন্ত্রণ করেন কিন্তু তারা। এই নিয়ন্ত্রণের কারণে যারা কৃষক, মূলত কৃষকরা কিন্তু সেই ধানের দাম তারা কিন্তু না পাওয়ার কারণে তারা কিন্তু বঞ্চিত হচ্ছেন। তার যে বিষয়টা তারা বারবার যেটা বলছেন সেটি হচ্ছে যে সরকারের যে জেলা খাদ্য বিভাগ রয়েছেন তারা যদি আপনার এটিকে আপনার মনিটরিং করেন বা নিয়ন্ত্রণ করেন তাহলে তারা কৃষকরা কিছুটা পান। আমরা দেখছি যে মিলার, বড় বড় এবং কর্পোরেট হাউস তারা কিন্তু এই ধানগুলো কিন্তু তারা মজুত করে না। মজুত করার কারণে কিন্তু আপনার ধান এবং চালের যে দামটা সেটা কিন্তু আপনার নিয়ন্ত্রণ তারাই করেন। মূলত যাদের আপনার এই দাম পাওয়ার কথা তারা কিন্তু সে দামগুলো তারা পান না। তো আমার কাছ থেকে গোপালগঞ্জ হাটে ধান কেনা বেচার সর্বশেষ এই ছিল। দিনাজপুর থেকে সরাসরি যুক্ত ছিলাম। 15 আগস্ট সামনে রেখে ঝটিকা মিছিল ও নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের 53 নেতাকর্মীকে গ্রেফতার করেছে ভাটারা থানা পুলিশ। পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালায় ভাটারা থানা পুলিশ। ওই বাসা থেকে ছাত্রলীগ, যুবলীগ ও মহিলা লীগের মোট 53 জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। 70-80 জন লোক সমবেত হয়েছিল, যেখান থেকে আমরা 53 জনকে গ্রেপ্তার করতে পেরেছি এবং কিছু লোক তারা পালিয়ে গেছে। আমরা একজন মহিলাকে পেয়েছি, যুব লীগের নেত্রী, মহিলা লীগের নেত্রী, যুব মহিলা লীগের নেত্রী। বেসিক্যালি তার বাসাতে একটা প্রোগ্রামের নাম করে তারা এখানে সমবেত হয় গোপন কর্মকাণ্ড করার যে নাশকতা তৈরির যে পরিকল্পনাগুলো করছিল। এই বিষয়ে আমরা পরবর্তী যে কার্যক্রমগুলো মামলা রুজু করব এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
বুলেট নয়, সাধারণ ট্রেনেই মাত্র 1.5 ঘন্টায় চট্টগ্রাম থেকে পৌঁছানো যাবে পর্যটন নগরী কক্সবাজারে। 20 থেকে 30 কিলোমিটার গতিতে চলা ট্রেনকে 120 কিলোমিটার গতিতে তুলে যাত্রাপথের দূরত্ব 2 ঘন্টা কমিয়ে আনার প্রকল্প নিয়েছে রেলওয়ে পূর্বাঞ্চল। এরই অংশ হিসেবে শুরু হতে যাচ্ছে 16 শহর স্টেশন থেকে দোহাজারী পর্যন্ত নতুন ডুয়েল গেজ রেল লাইন স্থাপনের কাজ। সাক্ষর টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। কর্ণফুলী, মাতামুহুরী, সাঙ্গু এবং বাকখালী নদী অতিক্রম করে ছুটে চলছে কক্সবাজারমুখী ট্রেন। এরপরে রয়েছে চুনতি রেঞ্জের গহীন বন এবং ছোট বড় নানা পাহাড়ি এলাকা। তবে পুরাতন আমলের আঁকাবাঁকা ও জরাজীর্ণ রেল লাইনে কেড়ে নিচ্ছে ট্রেনের প্রকৃত গতি। চট্টগ্রাম নগরীর 16 শহর স্টেশন থেকে চন্দনেশ্বর কাঞ্চননগর পর্যন্ত রেলের সর্বোচ্চ গতিসীমা নির্ধারিত রয়েছে ঘন্টায় 60 কিলোমিটার। তার বিপরীতে ট্রেন চলছে মাত্র 20 থেকে 30 কিলোমিটার গতিতে। একইভাবে কাঞ্চননগর থেকে দোহাজারী পর্যন্ত গতিসীমা নির্ধারিত 60 কিলোমিটার, কিন্তু রেল চলতে বাধ্য হচ্ছে 40 কিলোমিটার গতিতে। আর এতে যেমন সময় অপচয় হচ্ছে, তেমনি অপচয় হচ্ছে কর্মঘণ্টা। অথচ 151 কিলোমিটার দীর্ঘ চট্টগ্রাম কক্সবাজার রেল লাইনের দোহাজারী থেকে কক্সবাজারের আইকনিক স্টেশনের 100 কিলোমিটার পথ অতিক্রমের ট্রেনের গতি উঠছে অনুমোদিত 80 কিলোমিটারে। এমনকি পাহাড়তলী স্টেশন হয়ে চট্টগ্রাম স্টেশন থেকে ইঞ্জিন ঘুরিয়ে মূল লাইন ঝাউতলায় আনতে বাড়তি সময় লাগছে অন্তত 45 মিনিট। যাত্রাপথে 3.5 ঘন্টা থেকে 2 ঘন্টা কমিয়ে মাত্র 1.5 ঘন্টায় নামিয়ে আনতে চায় রেলওয়ে কর্তৃপক্ষ। পাহাড়তলী থেকে দোহাজারী পর্যন্ত এখানে কোথাও 10 কিলোমিটার, কোথাও 30 কিলোমিটার, কোথাও 50 কিলোমিটার স্পিড আছে। আমরা ডিজাইন করতেছি 120 কিলোমিটার স্পিডে। গতি বাড়িয়ে সময় কমিয়ে আনতে 16 শহর দোহাজারী ডুয়েল গেজ প্রকল্পের আওতায় অন্তত 30 কিলোমিটার রেলপথে স্থাপন করা হবে একেবারে নতুন ট্র্যাক। সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে চলতি বছরেই এ প্রকল্পের কাজ শুরু করার আশা করা হচ্ছে। বাংলাদেশ সরকারের পাশাপাশি এই প্রকল্পে অর্থায়ন করছে এশিয়ান উন্নয়ন ব্যাংক এডিবি। এই সেকশনে যে স্পিড আছে, যদি এই প্রজেক্টটা বাস্তবায়িত হয় তাহলে আমরা এই সেকশনের স্পিড ট্রেনের গতি বাড়াতে সক্ষম হব। সবশেষ গত মাসে 3 দিনের টানা বর্ষণে রেল লাইনে পানি জমে যাওয়ায় বন্ধ হয়ে যায় চট্টগ্রাম কক্সবাজার রুটের রেল চলাচল। কয়েক বছর আগে পাহাড়ি ঢলে সাপের মতো পুরো এঁকে বেঁকে গিয়েছিল রেল লাইনের একটি অংশ। এই অবস্থায় ডুয়েল গেজ লাইন স্থাপনের ক্ষেত্রে ভূপ্রকৃতিগত আচরণ এবং প্রাকৃতিক বিপর্যয় বিবেচনা রাখার আহ্বান প্রকৌশলী নেতার। দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত সেখানে লাইনটা আঁকাবাঁকা হয়ে গিয়েছিল এবং এক পর্যায়ে পানি উঠে গিয়েছিল। যথাযথ সাইট সার্ভে এবং আনুষঙ্গিক ইঞ্জিনিয়ারিং কাজকর্মগুলো যাতে সুষ্ঠুভাবে ক্যালকুলেশন ভিত্তিক করা হয়, যাতে এই দুর্ঘটনার মুখে আর পড়তে না হয়। আগামী 2028 সালের জুন মাসে এই প্রকল্পের কাজ শেষ হলে পূর্ণ গতিতে চলবে এই রুটের সবগুলো যাত্রীবাহী ট্রেন। কারণ মিটার গেজের ক্ষেত্রে সর্বোচ্চ গতিসীমা ঘন্টায় 100 কিলোমিটার হলো, ব্রড গেজ লাইনে তা 120 কিলোমিটার অনুমোদিত। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন সকালের সময়। এবার আন্তর্জাতিক খবর। যুক্তরাষ্ট্র ইরান পাল্টাপাল্টি অবস্থানে হরমুজ প্রণালী নিয়ে বাড়ছে অনিশ্চয়তা। মার্কিন নিষেধাজ্ঞা ও নৌ অবরোধ না উঠলে হরমুজ পুরোপুরি খুলবে না বলে সাফ জানিয়েছে তেহরান। শর্ত না মানলে যুদ্ধ আরও বাড়ার পাশাপাশি বৈশ্বিক শক্তির সমীকরণ বদলে যেতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছে দেশটি। অন্যদিকে প্রয়োজন হলে ইরানের বন্দরগুলোতে অনির্দিষ্টকাল নৌ অবরোধ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পথ হরমুজ প্রণালী ঘিরে মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান। একদিকে হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে তেহরানের কঠোর হুঁশিয়ারি, অন্যদিকে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। পাল্টাপাল্টি এই অবস্থানে বাড়ছে সামরিক সংঘাতের পাশাপাশি বিশ্ব জ্বালানি ও বাণিজ্য নিয়ে উদ্বেগ। ইরান যুক্তরাষ্ট্রের বাগযুদ্ধ যেন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহাম্মদ মোকবের বলেছেন, তেহরানের শর্ত মানা না হলে যুদ্ধ আরও বাড়তে পারে, যা বিশ্ব শক্তির ভারসাম্য বদলে দেবে। তার দাবি, পারস্য উপসাগরে মিত্রদের নিরাপত্তা দিতে যুক্তরাষ্ট্রের সক্ষমতা ব্যর্থ হয়েছে। তাই মার্কিন সামরিক নিশ্চয়তার বাইরে হরমুজকে ঘিরে নতুন অর্থনৈতিক ও নিরাপত্তা ব্যবস্থা চায় ইরান।
এদিকে ভুয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হরমুজ প্রণালী নিয়ে বড় ধরনের ভুল হিসাব না করতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি দাবি করেন, গোয়েন্দা তথ্যের ভুলের কারণে ওয়াশিংটন আগেও বড় ধরনের ভুল করেছে। ইরানের সঙ্গে যুদ্ধ তারই উদাহরণ। এবার হরমুজ নিয়ে একই ধরনের ঝুঁকি তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালীতে স্বাভাবিক নৌ চলাচল শুরু হবে না বলে সাফ জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। অন্যদিকে ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ প্রয়োজন হলে অনির্দিষ্টকাল চালিয়ে যাওয়ার সক্ষমতা রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেন, প্রয়োজন অনুযায়ী নৌবাহিনীর জাহাজ বদল করে দীর্ঘ সময় ধরে এই অবরোধ বজায় রাখতে পারে যুক্তরাষ্ট্র। গুরুত্বপূর্ণ এই জলপথের নিয়ন্ত্রণ নিয়ে যখন সামরিক উত্তেজনা তুঙ্গে, তখন এর প্রভাব পড়ছে জ্বালানি ও পরিবেশ নিরাপত্তাতেও। ওমান উপকূলে ক্ষতিগ্রস্ত রুশ শ্যাডো ফ্লিট থেকে ছড়িয়ে পড়া তেল নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে ব্রিটিশ প্রতিষ্ঠান অ্যামব্রে। বিশেষজ্ঞদের আশঙ্কা, ট্যাঙ্কারটি ডুবে গেলে বা ভেঙে গেলে এর পুরো তেল ছড়িয়ে পড়ে নজিরবিহীন পরিবেশ বিপর্যয় তৈরি হতে পারে। নাসরিন রুমি, সময় সংবাদ। কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পের পঞ্চম দিনে গড়ালেও থেমে নেই উদ্ধার তৎপরতা। ধ্বংসস্তূপে জীবিতদের সন্ধানে শত চ্যালেঞ্জ উপেক্ষা করে চলছে উদ্ধার অভিযান। এরই মধ্যে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 273 জনে। এখনও নিখোঁজ 377 জন। আহত হয়েছেন 3824 জন। এদিকে দুর্যোগ মোকাবেলায় $50 লাখ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে জাতিসংঘ। কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর ধ্বংসস্তূপে চলছে উদ্ধার অভিযান। গেল সোমবার আঘাত হানা ভূমিকম্পে দেশটির পেরেইরার 8তলা দিয়েবেনি হোটেলটি পুরোপুরি ধসে পড়ে। সেখান থেকে বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন কয়েকজন। ধ্বংসস্তূপের নিচে কেউ জীবিত থাকতে পারেন এমন আশায় রাত দিন অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। এটি শুধু পেরেইরার গল্প নয়, ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে কলম্বিয়ার পশ্চিমাঞ্চলের কালি শহরও। উদ্ধার কাজে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে কংক্রিট ও লোহার রডের স্তূপ। ধ্বংসাবশেষ দ্রুত সরাতে সারিবদ্ধভাবে কাজ করছেন উদ্ধারকর্মীরা। স্থানীয় বাসিন্দারাও পানি ও খাবার দিয়ে তাদের সহায়তা করছেন। আমরা যত দ্রুত সম্ভব ধ্বংসস্তূপ সরাতে মানব শৃঙ্খল তৈরি করছি। যত বেশি মানুষ থাকবে ধ্বংসাবশেষ তত দ্রুত সরানো সম্ভব হবে এবং এর নিচে আটকে থাকা মানুষদের কাছে তত দ্রুত পৌঁছানো যাবে। আমরা বিশ্বাস করি এখনো ধ্বংসস্তূপের নিচে মানুষ জীবিত থাকতে পারেন। শেষ মুহূর্ত পর্যন্ত আমরা আশা হারাবো না। প্রয়োজনীয় সরঞ্জাম ও খাবার পৌঁছে দিয়ে আমরা চিকিৎসা কার্যক্রমে সহায়তা করছি। অন্যদের সহায়তায় সংগ্রহ করা খাবার ক্ষতিগ্রস্ত এলাকা, উদ্ধার কর্মী ও প্রয়োজনীয় মানুষদের কাছে পৌঁছে দিচ্ছি। পাশাপাশি উদ্ধার কর্মীদের জন্য হেলমেট, টর্চ লাইট ও পালস অক্সিমিটারের মতো সরঞ্জামও দিচ্ছি। কলম্বিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পে এখন পর্যন্ত শত শত মানুষ নিখোঁজ হয়েছেন। আহত 3500-এর বেশি। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত পেরেইরার কিছু এলাকায় পানি ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি। এদিকে ভূমিকম্পের পর কাছের পুরাসে আগ্নেয়গিরির সক্রিয়তা ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বর্তমানে সেখানে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। দুর্যোগের পর মানবিক সহায়তা বাড়াতে জাতিসংঘের জরুরি তহবিল থেকে কলম্বিয়াকে $50 লাখ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এদিকে সংকটাপন্ন মানুষের জন্য প্রায় 10 টন মানবিক সহায়তা পাঠিয়েছে চিলি সরকার। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে খাবার, স্বাস্থ্য সামগ্রী ও চিকিৎসা সহায়তা পৌঁছে দিচ্ছে বিভিন্ন মানবিক সংস্থা। একই সঙ্গে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে মিলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর প্রয়োজনও যাচাই করা হচ্ছে। নাসরিন রুমি, সময় সংবাদ। দক্ষিণ কোরিয়ায় সরকারি ব্যবস্থায় যাওয়া ইপিএস কর্মীদের কাছ থেকে 1 থেকে 3 লাখ টাকা পর্যন্ত জামানত নেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশের সরকারি জনশক্তি রপ্তানি সংস্থা বোয়েসেলের বিরুদ্ধে। এ প্রথা বাতিলের দাবি জানিয়ে সিউলের শ্রম মন্ত্রণালয়ে অভিযোগ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। এদিকে বোয়েসেল বলছে, দেশটির মানব সম্পদ উন্নয়ন সংস্থা এইচআরডি কোরিয়ার সিদ্ধান্তে বাংলাদেশি কর্মীদের কাছ থেকে নেওয়া হয়েছে জামানত। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্ট।
লটারি, ভাষা পরীক্ষা ও বাছাই সহ কয়েকটি ধাপ পেরিয়ে যোগ্যতার ভিত্তিতে দক্ষিণ কোরিয়ায় পাড়ি জমান প্রবাসী বাংলাদেশিরা। তবে সরকারি ব্যবস্থায় কোরিয়া যাওয়ার আগেই এইসব ইপিএস কর্মীর কাছ থেকে বাংলাদেশের সরকারি জনশক্তি রপ্তানি সংস্থা বুয়েসেলের জামানত আদায় নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। কোরিয়া যাওয়ার পর কোনো কর্মী কর্মস্থল পরিবর্তন করলে তার জামানত বাজেয়াপ্ত হবে, এমন অঙ্গীকারনামায় স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে বুয়েসেলের বিরুদ্ধে। প্রবাসীদের দাবি, কর্মস্থল পরিবর্তন কোরিয়ার শ্রম আইনে বৈধ হওয়ায় এ ধরনের জামানত প্রথা শ্রমিকদের অধিকারের সঙ্গে সাংঘর্ষিক। কোরিয়ান সরকারি যেখানে 3 বার চাকরি চেঞ্জ করার সুযোগ দিচ্ছে, সেই জায়গার ভিতরে বুয়েসেল এটাকে নিষেধ করতে পারে না বা এক প্রকার জুলুম করতে পারে না। ইপিএস আওতাধীন যে কোনো দেশ আছে, কোনো দেশেই এই জামানত প্রথা নাই, সুতরাং এটা একটা অযৌক্তিক। একজন শ্রমিকের কাছ থেকে টাকা নিয়ে সেটা কোম্পানি পরিবর্তনের জন্য নিষেধ করে, এটা আমার কাছে মোটেও বোধগম্য নয়। এই জামানত প্রথা বাতিলের আহ্বান জানিয়ে মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে অভিযোগ করেছেন এক প্রবাসী বাংলাদেশি। কোরিয়ান শ্রম মন্ত্রণালয়ে আমরা এটা কেস আকারে এটা জমা দিয়েছি এবং আলহামদুলিল্লাহ ওরা কাজ শুরু করে দিচ্ছে। অচিরেই জামানত প্রথা ইনশাল্লাহ নাই হওয়ার ব্যবস্থা আমরা করতেছি। এদিকে বুয়েসেল জানিয়েছে এইচআরডি কোরিয়ার সিদ্ধান্তেই জামানত নেওয়া হচ্ছে। কোরিয়ার শ্রম মন্ত্রণালয় নির্দেশনা দিলে এই প্রথা বিলুপ্ত করা হবে। এইচআরডি কোরিয়ার নির্দেশনা অনুযায়ী বুয়েসেল জামানতটা গ্রহণ করে। কোরিয়া যদি এই অভিযোগ আসে এবং কোরিয়ার এমপ্লয়মেন্ট এবং লেবার মিনিস্ট্রি যদি এ বিষয়ে উদ্বিগ্ন হয় এবং আমাদের কোনো নির্দেশনা দেয় যে জামানত নেওয়া যাবে না, ঠিক আছে, আমরা জামানত নেব না। দক্ষিণ কোরিয়ায় যাওয়া বাংলাদেশি শ্রমিকদের কাছ থেকে জামানত বা গ্যারান্টি অর্থের বিষয়ে করা অভিযোগ বুধবার আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে দক্ষিণ কোরিয়ার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। ইনফান্তিনোর প্রতি সমর্থন জানিয়েছে আরব লীগের 6 দেশ। ফুটবলের উন্নয়নে ফিফা সভাপতির অবদানের প্রতি সম্মান জানিয়ে বিবৃতি দিয়েছে মরক্কো, কাতারের মতো দেশ। প্রশংসা করেছে ইনফান্তিনোর। অন্যদিকে সিদ্ধান্ত পাল্টে ইনফান্তিনোর বিপক্ষে অবস্থান নিয়েছে আয়ারল্যান্ড। যেই মিশর আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ হেরে আঙুল তুলেছিল ইনফ্যান্তিনোর দিকে, তাকেই আবার সমর্থন দিয়েছে দেশটি। আলবি সেলেস্তেদের বিশেষ সুবিধা দেয়া নিয়ে ফিফার বিরুদ্ধে নানা অভিযোগের পর সভাপতির চেয়ারে সেই ইনফ্যান্তিনোকেই ফুটবল উন্নয়নের কাণ্ডারি বলে বিবৃতি দিয়েছে মিশর। ফিফার সভাপতির চেয়ারে টিকে থাকতে নিজের সর্বোচ্চ চেষ্টাটাই করছেন জিয়ান্নি ইনফান্তিনো। আরব থেকে ইউরোপ ছুটোছুটি করছেন নিজের প্রতি সমর্থন আদায়ে। তবে পরিশ্রমের ফলও পাচ্ছেন ইনফান্তিনো। আরব লীগের দেশগুলো থেকে পেয়েছেন বড় সুখবর। মরক্কো, কাতার, মিশর সহ 6টি আরব দেশের জাতীয় ফুটবল ফেডারেশন পূর্ণ সমর্থন জানিয়েছে জিয়ান্নি ইনফ্যান্তিনোর প্রতি। ফুটবল উন্নয়নে বর্তমান ফিফা সভাপতির অবদানের প্রতি সম্মান জানায় দেশগুলো। এক বিবৃতি দিয়ে তার নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থার বিষয়টি নিশ্চিত করে আরব লীগের দেশগুলো। এর আগে ইনফ্যান্তিনোর পক্ষে অবস্থান নেয় আর্জেন্টিনা ও মেক্সিকো। তীব্র সমালোচনার মুখেও সভাপতির পরবর্তী মেয়াদে ইনফ্যান্তিনোকে চাইছে সমর্থন দেয়া দেশগুলো। এছাড়া আস্থা প্রকাশ করেছেন আফ্রিকান ফুটবল ফেডারেশন। বিশ্বকাপ সত্ত্ব বিক্রির ফন্দি করে রীতিমতো ফেঁসে যাচ্ছিলেন ইনফ্যান্তিনো। তার নেয়া বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে উয়েফা, এএফসি ও কনকাকাফ পরবর্তী ফিফা সভাপতির পদে ইনফ্যান্তিনোর প্রার্থিতার বিরোধিতা করে। এমনকি তাকে পদত্যাগের জন্য চাপ দিয়েছিল এই 3 মহাদেশীয় ফুটবল কনফেডারেশন। মহা বিপদে পড়ে ইনফ্যান্তিনো ছুটে যান ডোনাল্ড ট্রাম্পের দরবারে। যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টের সমর্থন নিয়ে মরক্কোতে বিশেষ আলোচনা সভার ডাক দেয় ইনফ্যান্তিনো। সেখানে ভুল স্বীকার করে ফিফার 211 সহযোগী দেশের কাছে ক্ষমা চান তিনি। এদিকে ইনফ্যান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার করেছে আয়ারল্যান্ড। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, ফিফার শাসন ব্যবস্থা, স্বচ্ছতা ও পরামর্শ প্রক্রিয়া নিয়ে উদ্বেগ থেকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ইনফ্যান্তিনো বা ফিফার চলমান সংকট নিয়ে কোনো আনুষ্ঠানিক বার্তা জানায়নি বাফুফে। ইনফ্যান্তিনোর প্রতি সমর্থন জানানো প্রসঙ্গে বোর্ডের সঙ্গে আলোচনা শেষে পরবর্তীতে নেওয়া হবে সিদ্ধান্ত। 2027 সালের ফিফা সভাপতি নির্বাচনে আবারও প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ইনফ্যান্তিনো। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সব জল্পনা কল্পনার অবসান, রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহাসচিব সহ দলের সব পদ থেকে পদত্যাগ, ইসিতে মনোনয়নপত্র জমা।
প্রধানমন্ত্রীর দিল্লি সফরের বিষয় ইতিবাচক, ঢাকা নির্ভর করছে সময় ও আলোচনার উপর, জানালেন প্রতিমন্ত্রী। ভারতকে সম্পর্ক উন্নয়নের সুযোগ কাজে লাগানোর আহ্বান। এবং এসএসসিতে শতভাগ ফেল করা বেশিরভাগ প্রতিষ্ঠানের পরীক্ষার্থী 15 জনের কম। অনুমোদন নিয়ে প্রশ্ন শিক্ষা গবেষকদের। 312টি প্রতিষ্ঠানকে দেওয়া হচ্ছে শোকজ। এ ছিল সকালের সময়। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন সাবরিনা মজুমদার। তাজমিলা, ধন্যবাদ আপনাকে। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।